একদিন তুমি বড় হবে, বুঝতে শিখবে। যখন আমি প্রথম তোমায় দেখেছিলাম তখন মনে হয়েছিল তোমার জন্য যে কোনো দিন প্রাণ দিতে পারি, কিন্তু আফসোস আজ আমি তোমার জন্য নিজের প্রাণ দিচ্ছি। নিজের 4 বছরের বাচ্চার জন্য শেষ এই কথাগুলোই বলে গিয়েছেন অতুল সুভাষ। বর্তমানে সারা দেশে চর্চার বিষয় হয়ে রয়েছে ব্যাঙ্গালোরের এই ছেলে। জীবনসঙ্গী যদি সঠিক না হয় তো সেটা কতটা ভয়ানক হতে পারে তার প্রমাণ অতুল সুভাষের এই ঘটনা। এই ঘটনা আপনাকে ব্যথা দিবে, পুরুষ হলে হয়তো ভয় পাইয়েও দিবে। দুনিয়া ছেড়ে যাওয়ার আগে 80 মিনিটের একটি ভিডিও এবং 24 পেজের একটি নোট লিখে অতুল পুরো দুনিয়াকে জানিয়ে দিয়ে গেছে কিভাবে তার স্ত্রী, শাশুড়ি, শ্যালক মিলে তাকে এবং তার পরিবারকে হ্যারাস করে গিয়েছে। মিথ্যা মামলায় বারবার কোর্টের চক্কর কাটিয়েছে, বারবার টাকা নিয়েছে, নিজের আদরের সন্তানের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেয়নি। পুরো ঘটনা কি জানাবো তার আগে রিকোয়েস্ট রাখবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেওয়ার জন্য। मेरा नाम अतुल सुभाष है। मैं तकरीबन 34 साल का हूँ। बेंगलोर में रहता हूँ। आज करने जा रहा हूँ। इसका कारण 5 लोग हैं। অতুল সুভাষ জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশে। কাজ সূত্রে তিনি থাকতেন ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরের একটি প্রাইভেট কোম্পানিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। 2019 সালে তিনি বিয়ে করেন নিকিতা সিংহানিয়াকে। তাদের এই বিয়েটা হয়েছিল অনলাইন বিয়ের ওয়েবসাইট থেকে পরিচয় হওয়ার পর। অতুল ভিডিওতে বলেছে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন মতভেদের সৃষ্টি হতে থাকে, কিন্তু অতুল সেগুলোকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। তারপর কিছুদিন ভালোভাবেই চলে তাদের বিবাহিত জীবন। 1 বছর পর তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়। সেই সময় করোনা ভাইরাসের কারণে পুরো দেশে লকডাউন চলছিল। অতুল বলে সেই সময় লকডাউনের জন্য কাজের লোক বাড়ি আসতে পারতেন না, যার ফলে বাচ্চা সামলানো সহ বাড়ির সমস্ত কাজ অতুলকেই করতে হতো। তার স্ত্রী নিকিতা কোনো কাজেই হাত দিতেন না, এমনকি মায়ের যে ভূমিকাটা বাচ্চা সামলানো সেটাও তিনি করতেন না। লকডাউনের সময় থেকেই অতুল ও নিকিতার পরিবারের মধ্যে টাকা নিয়ে বিবাদের সৃষ্টি হয়, যার পরেই নিকিতা ডিভোর্স নিয়ে চলে যায়। অতুল বলেছে তার শ্যালক অর্থাৎ নিকিতার ভাই অতুলের কাছ থেকে বারবার টাকা নিয়েছিল ব্যবসার নাম করে। অতুল প্রথমে দিতে রাজি না থাকলেও নিকিতা জোর করায় এক প্রকার বাধ্য হয়েই তাকে সেই টাকা দিতে হয়েছিল। পরে কিছু টাকা ফেরত দিলেও 13 লাখ টাকা বারবার চেয়েও অতুলকে ফেরত দিচ্ছিল না। উল্টে তার শ্যালক আবার 50 লাখ টাকা চায়, যেটা অতুল একেবারে না করে দেয়, যার ফলেই বিবাদ আরও বেড়ে যায় এবং ডিভোর্স হয়ে যায়। নিকিতা এরপরে 2022 সালে জৌনপুর কোর্টে অতুলের নামে আইপিসি 498 ধারাসহ 9টি মামলা রুজু করে, যেখানে মার্ডার, যৌতুক, মারধর, অস্বাভাবিক শারীরিক সম্পর্ক সহ বিভিন্ন মিথ্যা অভিযোগ তোলা হয় অতুল এবং অতুলের পরিবারের নামে। যার পরেই অতুল ও অতুলের পরিবারকে এতটা চাপের মধ্যে দিয়ে সাফার করতে হয়, যার পরিণাম গিয়ে পৌঁছায় আত্মহত্যায়। অতুল নাকি 10 লাখ টাকা যৌতুক চায়, যার ফলে শক পেয়ে নিকিতার বাবা মারা যায়, এমনটাই দাবি করে কেস রুজু করেছিল নিকিতা। কিন্তু পরে নিকিতা সেই কেস তুলেও নেয় এবং স্বীকার করে যে তার বাবা দীর্ঘদিন রোগে ভোগার ফলে মারা যায়, অন্য কোনো কারণে না। এরকমই কিছু কেস তুলে নিলেও তবুও 9টি কেস এখনো পর্যন্ত চলছিল অতুলের নামে। অতুল বলেছে 2.5 বছরে তাকে 40টি কেস অ্যাটেন্ড করতে আসতে হয় 40 বার ব্যাঙ্গালোর থেকে জৌনপুর কোর্টে, যেটা একজন প্রাইভেট কোম্পানির কর্মচারীর জন্য কতটা চাপের সেটা বলে দিতে হবে না। অত কষ্ট করে কোর্টে হাজির হয়ে অতুল বেশিরভাগ সময় দেখত কাজ হচ্ছে না, হয় জাজ নেই, নয়তো কোনো ধর্মঘট চলছে, কোনো উকিল স্ট্রাইকে আছে ইত্যাদি। এসবের পর একজন মানুষের মানসিক অবস্থা কি হতে পারে তা কল্পনা করা কঠিন নয়। এদিকে আবার সন্তান দেখাশোনা, অ্যালোমেনির টাকার জন্য চাপ সৃষ্টি করা। ভারতের আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর যে কোনো এক পক্ষকে এই টাকা দিতে হয়, সেটা স্বামী কিংবা স্ত্রী, যার ইনকাম সোর্স বেশি তাকেই দিতে হয়। নিকিতার দাবিতে কোর্ট থেকে রায় দেওয়া হয় যে অতুল 40,000 টাকা করে প্রতি মাসে দিবে নিকিতাকে, কিন্তু নিকিতা এই টাকা ধীরে ধীরে বাড়াতে থাকে 80,000, 2 লাখ। এমনকি অতুল যখন নিজের সন্তানের সাথে দেখা করতে চাইতেন তখনও টাকা দাবি করতেন নিকিতা ও তার ফ্যামিলি। ধীরে ধীরে টাকার পরিমাণ বাড়তে থাকে 1 কোটি এবং শেষে 3 কোটি পর্যন্ত যায়। এই ব্যাপারে জাজ রীতা কৌশিককে জানালে রীতা কৌশিক বলে তোমার কাছে আছে বলেই তো দাবি করছে। নিজের স্ত্রী ও স্ত্রীর পরিবার সহ আর যার বিরুদ্ধে অতুল অভিযোগ তুলেছিল তিনি হলেন এই জৌনপুর কোর্টের জাজ রীতা কৌশিক।
তিনি দাবি করেন যে রীতা কৌশিক তার কাছে 5 লাখ টাকা চেয়েছিল কেস সেটেল করে দেওয়ার জন্য। টাকা না দিলে সারা জীবন তোমাকে এবং তোমার পরিবারকে কোর্টের চক্কর কাটতে হবে বলেছিল। কিন্তু অতুল রাজি হয়নি। অতুল বলেছিল তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি রায় দেন। অতুল যখন জাজকে একবার বলেছিল এই ধরনের মিথ্যা মামলার জন্য বহু পুরুষ আত্মহত্যা করছে ভারতে, তখন পাশে বসে থাকা নিকিতা বলেছিল তুমি কেন করে নিচ্ছ না, যেটা শুনে জাজ হেসেছিল। একদিন কোর্টের বাইরে যখন তার শাশুড়ির সঙ্গে দেখা হয়েছিল তখন তার শাশুড়ি বলেছিল তুমি এখনো আত্মহত্যা করনি, আমরা তো ভেবেছিলাম তুমি মরেই গেছো। অতুল যখন বলেছিল আমি মরে গেলে আপনারা টাকা নেবেন কার কাছ থেকে, তখন বলেছিল তোমার পরিবারের কাছ থেকে। অতুল ভিডিওতে আফসোস করে বলেছে সে ভারতের আইন ব্যবস্থা নিয়ে ভুল ছিল, সে জানতো না এদেশের আইন ব্যবস্থা এত খারাপ। ভারতে মহিলাদের জন্য তৈরি আইন মহিলাদেরকে এতটা পাওয়ার দিয়ে দেয় যে কোনো মহিলা যদি একবার কোনো পুরুষের বিরুদ্ধে অভিযোগ তোলে তো সেটাই যথেষ্ট। মহিলাকে প্রমাণও করতে হবে না যে সে যে অভিযোগটা তুলেছে সেটা সত্য, বরং পুরুষকেই প্রমাণ করতে হবে যে তার বিরুদ্ধে তোলা এই অভিযোগ মিথ্যা। মহিলাদের এই আইন ব্যবস্থা নিয়ে একটি আলাদা ভিডিও আসবে, তাই এখানে আর লম্বা করছেন। এই আইনের সুবিধা নেই বহু মহিলা ফায়দা নিচ্ছেন পুরুষদের হয়রান করার জন্য। দুনিয়া ছেড়ে চিরবিদায় নেওয়ার আগে অতুল সুভাষ তার সমস্ত ঘটনা ভিডিও এবং নোটের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়ে গিয়েছেন। তিনি ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ককেও ট্যাগ করে একটি পোস্ট লিখেন যেখানে লেখা ছিল ভারতে পুরুষদেরকে লিগ্যাল জেনোসাইড করা হচ্ছে, তাদেরকে বাঁচান। তিনি ভারতের কারো ওপর ভরসা পাননি, যার ফলে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ককে ট্যাগ করেছেন। অতুল বলে গিয়েছেন তার শেষ ইচ্ছা যতক্ষণ না তার অপরাধীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ যেন তার অস্থির শেষকৃত্য না করা হয়, আর এত কিছুর পরেও যদি জাস্টিস না পাওয়া যায় তো তার অস্থি যেন জোনপুর কোর্টের সামনে কোনো নালিতে ফেলে দেওয়া হয়। अगर इतने सारी चीजें एविडेंस और सब कुछ होने के बाद भी अगर कोर्ट ये जज और मेरे बाकी के हैरासर्स को पनिशमेंट नहीं देती है और बरी कर देती है तो मेरा जो अस्थि है वहीं कोर्ट के बाहर किसी गटर में बहा देना चाहिए। এরকমই হাজার হাজার অতুল মিথ্যা মামলায় ফেসে নিজের প্রাণ নিয়ে নিচ্ছেন প্রতি বছর, যেগুলো আমাদের সামনে আসছে না। এর শেষ কোথায়? পুরুষরা কি এইভাবেই শেষ হয়ে যাবে? এই ধরনের কেসের ব্যাপারে প্রশাসনের কি ব্যবস্থা নেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।